ভাই পিছনে মানে ক্যামেরা আছে ভাই। হ্যাঁ ভাই দেখতেছি না এই জায়গা দাঁড়ান পিছনে ক্যামেরা স্টিল যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন? এর আগে 5ই আগস্টের আগে 15 বছর কেমন ছিলেন? ভালো ছিলেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বরং ভালো হয় ওইখানে তো ঐতিহাসিক সম্মেলনের সভাপতি মানিকগঞ্জ জেলার সম্মানিত আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, আজকের এই সম্মেলনে সামনে থেকে ফোনগুলো সরে যান। সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা উত্তর সাংগঠনিক অঞ্চলের অঞ্চল পরিচালক, বাংলাদেশের ইসলামী আন্দোলনের ঘাঁটি বলে পরিচিত অনেক সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের সংগ্রামে আমির অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, মঞ্চে উপবিষ্ট এই মানিকগঞ্জ জেলার সাবেক আমির অঞ্চল টিমের সদস্য মৌলানা দেওয়ান হোসেন, মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য সম্মানিত জামাত শিবির এবং উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের গর্বিত শহীদ এই মানিকগঞ্জের কৃতি সন্তান সাদ রফিকের গর্বিত পিতা, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং এই মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এই ভোরে আল্লাহ তাওহীদের ধ্বনি উচ্চারণ করতে করতে সোনার মুখর মুষ্টিবদ্ধ বাহুতে যারা এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত হয়েছেন, আমার সেই প্রিয় কর্মী ভাইরা, নিশ্চয়ই আপনাদের অন্তর থেকে আজকের এই সম্মেলনের দৃশ্য দেখে মহান রবের কাছে শুকরিয়া আদায় করার জন্য ইচ্ছা হচ্ছে, নাকি বলেন? বারবার এই ইচ্ছা, এই আবেগ আমাদের হৃদয়ে উঠতে পড়ছে এই কারণে এই নতুন বাংলাদেশ, এই নতুন স্বাধীনতায় আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে এই মানিকগঞ্জ জেলার অন্তত, যেহেতু আজকের সম্মেলন মানিকগঞ্জ নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা কি কখনো জামাত ইসলামের নামে এত বড় ঐতিহাসিক সম্মেলনে মানিকগঞ্জের ইতিহাসে আপনারা কোনোদিন একত্রিত হতে পেরেছেন? তাহলে যে মহান আল্লাহ 5ই আগস্ট এই নির্যাতিত মজলুম জাতির প্রতি তার দয়া তার করুণা নদী করলেন, সাদ আর রফিকদের মতো প্রায় 2000 ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে মহান আল্লাহর যে করুণা আমরা পেয়েছি। প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, কারাগারে টিয়ে হত্যা করেছে, 40,000 ছাত্র জনতা আহত হয়ে পা হারিয়ে, হাত হারিয়ে, চোখ হারিয়ে বন্ধুত্ব বরণ করে তারা আরো হাসপাতালে বাসার বাড়িতে চিৎকার করছে। শহীদদের মা পিতা সন্তানদের এখনো চোখের পানি শুকায়নি, তাদের রক্ত শুকায়নি, আমাদের আত্মচিৎকার এখনো যায়নি। আমরা আজকে দাঁড়াই যে
সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই মানিকগঞ্জ শহীদ বীর কাসেম আলীর স্মৃতি বিজড়িত মানিকগঞ্জ, এখানে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার জন্য যারা এখানে আগে জেলা আমির ছিলেন, যারা বয়সে বার্ধক্যে বসিয়াম ছিলেন, দুনিয়া থেকে অনেকে ইন্তেকাল করেছেন। এখানকার গ্রামে গঞ্জে পাড়ায় নগরে বন্দরে বাড়িতে মহল্লায় ঘুরে ঘুরে ইসলামী আন্দোলনের দুর্গ করার জন্য যারা সময় রক্ত ঘাম দিয়েছেন, আজকে ঐতিহাসিক সম্মেলনের দৃশ্য দেখে আমরা আল্লাহর কাছে শুকরিয়ায় তাদের মুখে ভিডিও এই মানিকগঞ্জ ইসলামী আন্দোলনকে একটি বিশাল মহিমায় পরিণত করার স্বপ্ন দেখেছিলেন। যারা তাদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যাদের শ্রম, যাদের ঘাম, যাদের বক্তব্য, যাদের দাওয়াত, যাদের দাসী কোরআন, যাদের মিষ্টি মধুর ব্যবহার দেখে হাজারো জনতা ইসলামী আন্দোলনের পথে আসতে পেরেছে। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। সংগ্রামী কর্মী ভাইরা, সংগ্রামী কর্মী ভাইরা, আমরা আমাদের বিগত দিনের প্রায় 17টি বছর বাংলাদেশের মানুষ একটি ইতিহাসের কারো যুগ, কারো অধ্যায় আমরা অতিক্রম করেছি। কি বলেন ঠিক কিনা? আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, আমাদের ভোটাধিকার ছিল না, আমরা সাংবিধানিক অধিকার ভোগ করতে পারিনি। আমাদের অর্থনীতি, রাজনীতি সবকিছু লুটপাট করে সিন্ডিকেট তৈরি করে জাতি এই দেশকে আওয়ামী দুঃশাসনের আমলে সমস্ত খুন হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড শেখ হাসিনা সবকিছুকে লুটপাট করে তছনছ করে দিয়েছে। প্রিয় ভাইরা, সংবিধান মানুষকে যে অধিকার দিয়েছে, বাংলাদেশের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারি। 14, 18, 24 সালে 3টা জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ আমরা ভোট দিতে পারি। ভোট দিতে রওনা হয়েছেন আপনারা। প্রতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ লীগ বাধা দিয়ে বলছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। আপনারা কি ভোট দিতে পেরেছেন? সংসদ সদস্য নির্বাচনে আমি আমার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি। অথচ ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা বলেন উনি নাকি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলে তিনি এই দেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় ওঠার পর নিজে হাতে গণতন্ত্রের কবর দিয়েছিলেন। মনে আছে আপনাদের? যারা ওই সময় রাজনীতি করেছেন, রাজনীতি সচেতন, এত গণতন্ত্র, এত বৈষম্যের কথা বলে আমরা 71 সালে দেশ স্বাধীন করলাম, উনি এসে একাই কর্তৃত্বশালী একটি ডিক্টেটরিয়াল গভর্নমেন্ট তিনি কায়েম করলেন এবং সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন। উনার পছন্দের একটি দল থাকলেও তার নাম হল ওয়াকশান। বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধানে সকল রাজনৈতিক দল বন্ধ করে একটি দল থাকা এটি গণতন্ত্র। আপনি যারা আওয়ামী লীগের লোকের গণতন্ত্রের গান বলেন, গণতন্ত্রের মানুষ শূন্য বলেন, জবাব দেন। গণতন্ত্রের সকল পলিটিক্যাল রাইটকে, আমার রাইট টু পলিটিক্স, রাইট টু প্রেস, ফ্রিডম অফ ভয়েস, রাইট টু হিউম্যান রাইটস সব আপনারা ধ্বংস করছেন। ফলে আওয়ামী লীগের বুকে গণতন্ত্রের কথা শোভা পায় না। সমস্ত সংবাদপত্র বন্ধ করে শেখ মুজিবুর রহমানের পছন্দ মতো 4টি খবরের কাগজ লিখেছিলেন, তারা সব কাগজ বন্ধ করে সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা কি গণতন্ত্র? আপনারা চারিদিকে গভর্নমেন্ট সিস্টেম চালু করে নিজের পরিবার, পরিবারের আত্মীয় স্বজনকে দিয়ে একটা রাষ্ট্র সিন্ডিকেট তৈরি করে এই রাষ্ট্রকে আপনারা পৈতৃক সম্পত্তি মনে করে আপনারা এই রাষ্ট্রের রাজা হতে চেয়েছিলেন। আপনি গণতন্ত্রের শিবিরে ক্ষমতায় উঠলেন, কিন্তু উঠার পরে সেই শিবির দিয়ে প্রতি 5 বছর পর পর পার্লামেন্টের ডেমোক্রেসিতে সরকার পরিবর্তনের যে সুযোগ ছিল, জনগণের মতামত দিয়ে জনগণ যাদেরকে চাবে তারা ক্ষমতায় যাবে, আর যাদেরকে চাবে না তারা ক্ষমতায় নামবে, নতুন লোক ক্ষমতায় যাবে। এটাই তো পার্লামেন্টের ডেমোক্রেসি, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। শেখ মুজিব গণতন্ত্র গেলেন,
সিঁড়িতে উঠলেন ঠিকই, ভোটের কথা বলে গণতন্ত্র দিয়ে উনি ক্ষমতার সিঁড়িতে উঠলেন, উঠে বাক্সাল ক্যাম্প করে সংবাদপত্র বন্ধ করে যে সিঁড়িতে উঠলেন গণতন্ত্র সিঁড়িটা উনি ফেলে দিলেন। মানে সিঁড়িটা ফেলে দিলে ওনারা আমার কোনো ভোট থাকবে না পেলে কি করে বলে যে সিঁড়িটাই না গেল না, উনি ধপাস করে পড়ে গেলেন। ভগবান তারা আপনাদের কিসের গণতন্ত্র? তার কন্যা উনি মনে করেন খুব বিচক্ষণ, তার কন্যা উনি এসে আবার গণতন্ত্রের মানুষের কথা মানলেন। সকল বিরোধী রাজনৈতিক দলের সভা মিটিং মিছিল সবকিছু উনি বন্ধ করে দিলেন। 2 জন 3 জন আমরা ড্রয়িং রুমে বসে যদি চা খাই গল্প করি, পুলিশ এসে ধরে নিয়ে যাবে আর বলবে যে আপনারা নাশক কাজ করেন। কি আজব দেশ! মিথ্যা মামলা সারা দুনিয়ায় কখনো শোনা যায় গায়েবী মামলা নামে একটা মামলা আছে, গায়েবী মামলা। মিথ্যা মামলা আমরা অনেক শুনেছি যে একটা ঘটনা ঘটেছে তার মধ্যে মিথ্যা কথা দিয়ে মামলা করছে, এটাকে বলে মিথ্যা মামলা। গায়েবী মামলার একটা কি? অনেক ডেফিনেশন অফ গায়েবী মামলা। গায়েবী মামলার একটা হলো কোনো ঘটনা ঘটে নাই, কেবিনে সাজার মামলা নেই। কথা বুঝেছেন? এই দেশ, এই জুডিশিয়াল, এই বিচার বিভাগের স্বাধীনতার নাম হচ্ছে গায়েবী মামলা। এটাই নাকি আওয়ামী লীগ। আমি কারাগারে খবর পেলাম আমার এলাকায় একদল লোক, আমার মামলা হয়েছে একটা। বলো কি মামলা? বলে ওই অমুক জায়গায় পুকুর পরে কিছু লোক আপনি একটা কিছু করে বোমা বানাচ্ছিলেন, পুলিশ দাঁড়িয়ে দিল, সবাই চলে গেছে, ভিতরে ধরতে পারবে আপনাকে ধরতে পারেনি। এটা একটা মামলা, আমি তখন জেল। এটা একটা গায়েবী মামলা। আমি কাশ্মীরের ছেলে, আমাকে বলা হলো আপনাদের মামলা হয়েছে, আপনি ঢাকা সাজার করে পুলিশের উপর বোমা আছে, আমি তখন জেল। আমি আদালতে দাঁড়িয়ে বললাম মাননীয় আদালত আসলে কি জামিন নয়, জেল থেকে লোক আনতে যাওয়ার ব্যাগটা দিয়ে গেটে চলে আসি, বলে না স্যার আপনারা না আবার মামলা আপনি যেতে পারবেন। কোনো সময় বেরিয়ে যায়, গেট খুলে দেয়, কিন্তু গেট খুলে ডিবি পুলিশের গাড়ি গেটের সাথে লাগে না, বলে স্যার আপনি ওঠেন আলাদা একজন। গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা 15 বছর এই কারাযুগ চলেছে। এই মানিকগঞ্জে আপনারা যারা আজকে ইসলামী আন্দোলনের কর্মী, বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ময়দানে যারা ছিলেন, মিটিং মিছিলে আপনারা মিথ্যা মামলা, কারাগার, জেল, জুলুম, পুলিশি হয়রানির শিকার হয়েছেন না বলেন? বাড়ি ঘরে থাকতে দেওয়া হয়নি, বাগানে বাঘে ঘাটে বাড়ি ঘর ছেড়ে ছাত্র শিবিরের ছেলেরা, জামাতের কর্মীরা, বিএনপির ভাইরা আজ এমনই কাল এমনই পালিয়ে তারা দিন যাপন রাত্রি যাপন করেছে মাসের পর মাস। ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা, আমাদের সন্তানেরা লেখাপড়া করে চাকরি করবে, খরচ দেবে, ক্যাডার সার্ভিসে বিসিএস এ কোয়ালিফাই করছে, পুলিশের মিস্ত্রি বাড়িতে গিয়ে বলে না ওনার বাপ জামাত ইসলামে করতো, ওনার বাবা বিএনপি করতো, উনি শিবির করতো, ছাত্রদল করতো, তাদের বিসিএস এ চাকরি হবে। আমরা এই পুলিশি হয়রানি, এই মামলায় জুলুম নির্যাতনের শিকার এই 15 বছরে কারা কারা হয়েছে মানিকগঞ্জে হাত তোলেন, কারা কারা পুলিশের হামলা মামলা দেখে যান, প্রশাসনের গোয়েন্দারা এই সুন্দর জেলা মানিকগঞ্জে কি পরিমাণ লোককে আপনারা নির্যাতন করেছে। তাদের মুখে আবার গণতন্ত্রের কথা, ভোটাধিকারের কথা, ওনারা আবার নির্বাচনে আসবেন, ওনারা আবার দেশে আসবেন, দেশকে ওনারা এখন সোনা দিয়ে উড়িয়ে দিয়েছেন। সব কথা বাংলাদেশের মানুষের কাছে আর চলবে না। এটা মার্কেটে চলে না, অচল মাল, দাস মাল, এটা আর বিক্রি হবে না। প্রিয় কর্মী ভাই এবং সুধীবৃন্দ, 17 বছরে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করেছেন এই ফ্যাসিবাদ, এই বড় বড় নিষ্ঠুরতার সূচনা হয়েছে। অনেকে 15 বছর বলেন, আমি বলি আরো 2-2.5 বছর পিছনে যান। 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টনে দিনের বেলায় শেখ হাসিনার নির্দেশে রবি বৈঠা নিয়ে সবার মতো পিটিয়ে পিটিয়ে শহীদ করা হয়েছে আমাদের ছাত্রদের, মৃতদেহের উপরে উঠে নাচানাচি করা হয়েছে। এটা ঠিক কি বলেন? 6 সালের 28 অক্টোবর থেকে এই দেশের ফ্যাসিবাদের সেই যাত্রা নতুন করে শুরু হয়েছে। আর এই 24-এর 5 আগস্ট 18 বছরের কালো যুগ আমরা পার করেছি। আমাদের কোনো ভোটাধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না। এখানে সমাবেশ করতে যাবো, সমাবেশ করতে দেবে না, পুলিশ লাঠিচার্জ করে দেবে, বলে আবেদন করেন, দরখাস্ত করলে নাম দিল, রেডিও করতে দেবে না, পারমিশন চাইলেও দেবে না।
আর আমাদের জীবনে রাস্তা বন্ধ করে রাস্তার মোড়ে থেকে সেখানে মিটিং করবে, তাদের কোনো পারমিশন না। এটা আমাদের 17-18 বছরের কালজয়ীর ইতিহাস। বিচার বিভাগকে পলিটিসাইজ করা হয়েছে। অর্থনীতিতে এই কয়েক বছরে 17 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 2 লক্ষ কোটি টাকা হাসিনার লক্ষ্য এবং তার যারা চামড়া বিবিধ বাজার করেছে। কানাডায়, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় তারা বেগমপাড়া সেকেন্ড হোম বানিয়ে অর্থ বাজার করছে। জানান তো এই অপকরণের জন্য একদিন দেশ সারা লাগবে, তাই পুঁজি পাঠাইছে। কি বলেন ঠিক কিনা? এই অত্যাচার নির্যাতন বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন করেছি। আমাদের সমস্ত জোটের আন্দোলন, যুগপথের আন্দোলন, সকল আন্দোলনকে তারা দমিয়ে দেওয়ার জন্য পুলিশ বেরিয়ে দিয়ে সভা সমাবেশ বানচাল করেছে, মিছিল করেছে, বন্ধ করেছে, গ্রেফতার করেছে, খুন করেছে, 3টা জাতীয় নির্বাচনে অংশ নিতে দেয়নি। তারপরে তরুণ ছাত্র সমাজ সরকারি চাকরিতে তাদের প্রধান সুবিধা, এই ইস্যুতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল আন্দোলন শুরু হলো, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশ তখন উত্তাল সমুদ্রের রূপ নিল। কি বলেন ঠিক কিনা? সেই আন্দোলনে মানিকগঞ্জের সাত রফিকরা সেই আন্দোলনে জীবন দিয়ে এই আন্দোলনের ঐতিহাসিক গর্বের অংশীদার হয়েছে। লক্ষ কোটি জনতা উত্তাল আন্দোলনের ঢেউ, মানুষকে আবার গ্রেফতার করা হতে লাগলো, জেলে ঢুকানো হতে লাগলো। 5 আগস্টে শেখ হাসিনা পুলিশের নির্দেশ দিয়ে ছাত্রদের মধ্যে গুলি করে সারা আসুরিয়া বিভিন্ন জায়গায় মৃতদেহ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দিয়েছে। হেলিকপ্টার চালিয়ে দুনিয়ার কোন ফ্যাসিস্ট, কোন নাৎসি হিটলারের ইতিহাস আমরা করেছি, অনেক পতিত ফ্যাসিস্টের জীবনে করেছি, কিন্তু দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে উপর থেকে গুলি করে শিশুদের হত্যা করে, নারীদের হত্যা করে, এই ঘটনাটা আমরা পৃথিবীর মধ্যে দেখি। শেখ হাসিনা তাও করেছে। আমার প্রিয় ভাইরা, নিষ্ঠুর নিরীহ মানুষকে প্রায় 2000 ছাত্র জনতাকে কিভাবে হত্যা করা হয়েছে। আমাদের প্রিয় আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সবচেয়ে আলোচিত, সবচেয়ে রঞ্জিত, সবচেয়ে মানবিক নেতা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। এই হত্যাকাণ্ডের পর তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন প্রায় 2000 এই নিহত ছাত্র জনতার বাড়িতে আপনারা চলে যাবেন, তাদের পরিবারকে সহানুভূতি সহযোগিতা জানাবেন, সকল আহতদের চিকিৎসার জন্য আপনারা সাধ্যমতো চেষ্টা করুন। আমরা সারা দেশে আমি জামাত সহ ছড়িয়ে পড়েছিলাম, শহীদদের বাড়িতে বাড়িতে গিয়েছি, একজন শহীদের বাড়িতে যখন গিয়েছি হাজার হাজার লোক সেখানে জড়ো হয়েছে। কি বলেন ঠিক কিনা? আমরা এই ফেস্টিভ্যালের উপস্থিত বর্জন করেছি। জামাত ইসলামের মানবিক আদর্শ, আমাদের সমাজ কল্যাণের সোশ্যাল ওয়েলফেয়ার, ইসলামের সৌন্দর্য, বিউটি অফ ইসলাম, দেশবাসীর কোটি মানুষের কাছে জামাত ইসলামী 5 আগস্টের বিপ্লবের পর আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা জামাতের আলোচনা তুলে ধরার চেষ্টা করি। দেশের মানুষ গণজীবনের মতো এখন জামাত ইসলামী সম্পর্কে জানতে চায়। জামাতের প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। জামাত কোন মানবীয় আদর্শ নিয়ে কাজ করে না। আমাকে সাংবাদিকরা কাউকে প্রশ্ন করেছে যে সবাই বলে এই দেশে আপনাদের খুব প্রভাব বেড়ে গেছে, সরকার প্রশাসনটা কি আপনাদের কথায় চলে, এত মানুষ আপনাদের দিকে আসছে কেন? আমি জবাব দিয়েছি না, এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই। এই 15-16টা বছর ফাঁসিবাদের জুলুমের শিকার হয়ে আমরা দেশের মানুষের কাছে পৌঁছাতে পারিনি, ইসলামের সুমহান আদর্শটা তুলে ধরতে পারিনি। 5 আগস্টের পর বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে প্রান্তরে জামাত শিবিরের নেতৃবৃন্দ জনগণের কাছে ছুটে যেতে পারছি। তাদের দুঃখ কষ্ট ভালো মন্দ, ইসলামের সুমহান দাওয়াত, ইসলামের সামাজিক উন্নয়ন, সমাজ কল্যাণ, ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম মানুষের যে কল্যাণের কথা বলেছে, ইসলামের যে সৌন্দর্যের কথা আমরা তুলে ধরার সুযোগ পাচ্ছি। মানুষ আমাদের পরিবেশ, নেতাদের চরিত্র, আচরণ, স্বভাব, জীবন থেকে এখন আকৃষ্ট হচ্ছে। এটা আমাদের দেখে নয়, ইসলামকে দেখে আকৃষ্ট হচ্ছে। এর কৃতিত্ব হচ্ছে ইসলাম, যার কাছ থেকে আমরা পেয়েছি সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, তারই কৃতিত্ব। ইসলাম যারা কবুল করবে
দুনিয়ার মানুষ তার দিকে মুক্তির ঠিকানা খুঁজে পায়। এটাই হচ্ছে জামাতের প্রতি জনমত, জামাতের প্রতি জনসমর্থন, জামাতের প্রতি জনপ্রতিনিধির একমাত্র কারণ। নাকি বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, জুলাই আগস্টের সেই ছাত্র অভ্যুত্থানে এত মানুষ রক্ত দিল। আমি তো অনেক শহীদের বাড়িতে গিয়েছি। শহীদের স্ত্রী এবং সন্তান মায়ের কথা শুনলে অস্ত্রসিদ্ধ হতে হয়, কোনো জবাব নেই। গুলি করেছে মাথায়, অবস্থা বেরিয়ে গেছে। পরিবারের আয়ের কোনো লোক নেই। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রিক্সা চালানো, নিষ্ঠুর সব বর্ণার কোনো ঘটনা এই জুলাই আগস্টের বিপ্লবের সময়। এত রক্ত, এত শাহাদাতের বিনিময়ে আজকে আমরা যে নতুন বাংলাদেশ উপহার পেয়েছি, সেই বাংলাদেশ উপহার দেওয়ার পেছনে এই হাজার হাজার ছাত্র জনতা একটা রক্ত ঋণ আমাদের কাছে রেখে গেছে। কি বলে ঠিক কিনা? সেই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আমাদের এই জন্য আমরা শুক্রিয়া আদায় করতে হবে। আমাদের কখনো কল্পনা করি না এই 17-18 বছরে শেখ হাসিনার যে বর্বরতা, যে নিষ্ঠুরতা, এখানকার মানবতার যে রক্তক্ষরণ হয়েছে, নির্যাতনের বিরোধী রাজনৈতিক দলের কর্মী, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামিক স্কলার, কাউকে রক্ষা করা হয়নি, সকলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আল্লাহ দরবারে সিজদাবরত হয়ে এদেশের লক্ষ লক্ষ আল্লাহর লোকের চোখের পানি ফেলেছে। কত মা কেঁদেছে, কত স্ত্রী কেঁদেছে, কত সন্তান চোখের পানি ফেলেছে। আমরা জানি না আল্লাহ তাআলার কাছে কার দোয়া কবুল হয়েছে। মাওলানা আব্দুল রহমান মিজাহি, আলী আহসান রহমান মিজাহি, কামাল জামান আব্দুল কাদের মোল্লাবী কাসেবালী, কারাগারে তাদেরকে নিরাপদ যেসব অভিযোগে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, একটা অপরাধের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। মিথ্যার মামলা, মিথ্যার এজাহার, মিথ্যার বাদী, মিথ্যার বিচারক, মিথ্যার ট্রাইব্যুনাল, মিথ্যার সাক্ষী বানিয়ে অন্যায়ভাবে তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আল্লাহ রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লাহ মাহমুদ কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুল সুবহান রাহিমাহুল্লাহ, সাবেক এমপি আব্দুল খালেক মন্ডল রাহিমাহুল্লাহ, অধ্যাপক রাজি আহমদ রাহিমাহুল্লাহ, কত প্রিয় নেতৃবৃন্দকে কারাগারে আটকে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের শাহাদাত, তাদের ইখলাস, তাদের পুরো পবিত্র নেক জীবন আল্লাহ পছন্দ হয়েছে আমরা জানি না, কিন্তু এই 18 কোটি মানুষের জন্য, মুসলিম উম্মাহর জন্য আল্লাহ ক্ষমা, আল্লাহ দয়া আমরা দেখেছি 5 আগস্ট 2024। আমি তখন কারাগারে ছিলাম। এই আন্দোলনের মধ্যে আমাকে আমার বাসা থেকে মায়ের কাছ থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমার মা চোখের পানি দিয়ে কাঁদছিল। পুলিশকে বলছিলেন কিছুদিন আগে ছেলেটা জেল থেকে আসলো, আমরা এখন কেন নিয়ে যাচ্ছেন? আমার ছেলের কি দোষ? তারা নিয়ে গেল। আমি মাকে যাওয়ার সময় কপালে চুমু দিয়ে বলেছিলাম, মা এবার হত্যা দেরি হবে না, তুমি আমার জন্য দোয়া করো। আমি কারাগারে গিয়েছি, শুনতে পাচ্ছি 3-4-5 আগস্ট রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশ আন্দোলনের উত্তাপ আগুন চলছে। কারারক্ষী জনতার সুবেদার নতুন মন্দিরে গেছে, জিজ্ঞাসা তুমি বাইরে কি করছে? 5 আগস্ট দুপুরের দিকে খবর পেলাম সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। রাজধানী ঢাকার অবস্থা খুব খারাপ। আমি, আমাদের নেতা ডাক্তার আব্দুল রহমান তাহের, বিএনপি জামাতের অনেক নেতা তখন ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। চারদিকে আন্দোলনের খবর কারাগারে আসছে। 10,000 বন্দী কেরানীগঞ্জের কারাগারের দরজাগুলো খুলে, কারাকক্ষ খুলে, কারাগারের রাস্তায়, মাঠে, অলিতে গলিতে মিছিলের পরে মিছিল হয়ে গেছে কারাগারের ভিতরে। আমরা টেলিভিশনের সামনে বসে আছি, সেনাপ্রধান কি বলে? 12টার পর থেকে অপেক্ষা করছি, এই ভাষণ দেবেন 2টা 2:30। তার মধ্যে আমরা টেলিভিশনের স্টলে লেখা দেখতে পেলাম কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা গণভবন থেকে হেলিকপ্টারে করে ভারতে পাঠিয়েছে। অস্ত্রসিদ্ধ হলাম, সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। এক এক বন্দী এখানে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। কত লাশ, কত বছর তারা দেশ যাচ্ছে, রাজনৈতিক শোষণের শিকার, তারা বন্ধুদের চোখে পানি আর বুকে মুক্তির উচ্ছল হাসি। আলহামদুলিল্লাহ বলে আমরা কিছুক্ষণ পরেই কারাগারের জেল সুপার
ডেপুটি জেলাকে বললাম আমাদের কাছে আপনার টেলিফোন নিয়ে আসেন, আমরা এখন বাইরে যোগাযোগ করবো। তাদের তো টেলিফোন না নিয়ে উপায় নেই, যে নিয়ন্ত্রণ করবো আমাদের হাতে। আলহামদুলিল্লাহ ওদের মাস্টার মাইন্ড তো বিদায় হয়ে গেছে, কি বলেন? যেখানকার মাল সেখানে চলে গেছে, বলেছি কিনা? এদিকে সুপার জেলা 8টা 9টা টেলিফোন নিয়ে দৌড়ে চলে গেছে আমাদের কাছে। আমরা পরিবারের সঙ্গে সংগঠনের সঙ্গে বিএনপি জামাত নেতৃত্ব ফোন করতে লাগলাম। প্রথম ফোন করে আমি আমার মাকে, যে মা চোখের পানি ফেরা বিদায় দিয়েছিলাম, মাকে আমি সান্ত্বনা দিচ্ছিলাম, মা কি অবস্থা বাইরে? বলে বাবা, লোকেরা আমাকে সান্ত্বনা দিতে আসছিল, আমি তাদেরকে বলেছি যে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে এই বাংলাদেশ আবার স্বাধীন হবে, এরপর আমি আমার ছেলেকে খুলনায় ফিরে যাবো। ঠিকই মাকে আমাকে এই কথা টেলিফোনে বললে আমার পাশাপাশি বিএনপি তারা ছিলেন। দেখেন আমার গ্রামের সর্বশিক্ষিত মমতার ওই মা আমার রাজনীতি বলছে না, তার ফিলিংসটা সে বলছে আমার ছেলে বের হবে, এই দেশ আবার স্বাধীন হবে। এটা আমার মায়ের মনের মধ্যে কথা বলেছে। মাকে সান্ত্বনা দিলাম, স্ত্রীকে টেলিফোন করলাম, তোমরা কোথায়? ফোন পেয়েছে চোখের পানিতে অস্ত্রসিক্ত কারণ রাখলো। আমাকে বলবো যে আমরা এখন পল্টন গুলিস্তান রাজধানী ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি আন্দোলনের খাতির শহর দেখে আনন্দ আর চোখের পানিতে আমরা সারা রাত সারা ঘুরছি। বিকাল 5টার দিকে 5 আগস্টে ঢাকা দৃশ্য আমার স্ত্রীর সংগঠনের নেতৃত্বে ফোন করলাম। আমি জামাতের খবর সেনাপ্রধানের ভাষণ কখনো বেশি শুনলাম। সেনাপ্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যক্তিদেরকে পরামর্শের জন্য ডেকেছেন। সাংবাদিকরা যখন প্রশ্ন করলো যে আপনার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের কোন কোন নেতৃবৃন্দ ছিল, আপনারা হয়তো শুনেছেন, আমরা রেডিওতে বসে শুনলাম সেনাপ্রধান টেলিভিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, যাদের নাম বললেন কারা কারা ছিল তারা প্রথমেই বললেন জামাতের আমির একটা সরকার ভাষা আমাদের চোখের কান্না থামাতে পারলাম না। মাত্র 4 দিন আগে শেখ হাসিনা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে করেছে, সেই নিষিদ্ধ আমাদের আমিরকে সেনাপ্রধান সেনা দিবস থেকে উচ্চ সম্মানের সম্মান দেওয়া হচ্ছে। সেই নিয়ে আমাদের রাষ্ট্রপতি আমন্ত্রণে বঙ্গভবনে গিয়েছেন, সরকার গঠনের জন্য প্রধান উপদেষ্টা ভবনে গিয়েছেন। 4 দিন আগে আওয়ামী লীগের খুনির মাস্টার মাইন্ড শেখ হাসিনা যে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, মহান আল্লাহর ইচ্ছা হাসিনা চেয়েছিল জামাত শিবিরকে চিরতরে নিশ্চিন্ন করে দেবে সন্ত্রাসের ধোয়া তুলে, কিন্তু না, হাসিনার ইচ্ছা পূরণ হয়নি। আল্লাহ কোরআন বলেছেন ওয়ালা তাশাউনা ইল্লা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের কোনো ইচ্ছা পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা ইচ্ছা না করেন। আল্লাহ ইচ্ছা করেছেন জামাতকে সম্মানের উচ্চ আকাশে উন্নীত করবেন, আর তুমি নিশ্চিত হয়ে ছেড়ে চলে যাবে। 4 দিনের মধ্যে আল্লাহ তাই আমাদের করেন। আলহামদুলিল্লাহ গুম হয়ে গেল আমাদের ভাইদের আমরা ফেরত দিতে লাগলাম। আমি টেলিফোন করে কেন্দ্রের সাথে বললাম আমরা 15 বছরের জামাতের অফিস খুলতে পারি না, মহাপদাদের কেন্দ্র অফিসটা আপনারা খুলে দেন, এখনই আপনারা অফিসে যান। আমাকে বলা হলো আমাদের জামাত বঙ্গভবনে গিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন বঙ্গভবন থেকে ফিরে রাত 9টায় এই অফিস খোলা হবে, এই অফিসে এই নির্বাহী পরিষদের বৈঠক হবে। আলহামদুলিল্লাহ আমাদের ভিতরের চিন্তার সাথে আমাদের জামাতের চিন্তা মিল হয়ে আমরা অফিস খুলতে পারলাম। গুম হওয়া ভাইকে ফেরত পেতে লাগলাম। আমাদের এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যাদেরকে আটক করা হয়েছিল সেই মিথ্যা মামলায় জামিন দিয়ে তারপরের দিন আমাদেরকে মুক্তি দেওয়া হলো। বাধাহীনভাবে মানুষের কাছে ইসলামের আদর্শের সুমহান দাওয়াত পৌঁছানোর জন্য একটি চমৎকার পরিবেশ উপহার পেলাম। আলহামদুলিল্লাহ এই নিয়ে আমাদের শুকরিয়া আদায় করবেন না। এই রফিক সালাত সহ হাজারো ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে মুক্তির সেই উচ্ছ্বাস, সেই আনন্দের স্বাদ গ্রহণ, এই স্বাধীনতা, এই রক্তদান, এই নতুন বাংলাদেশের বিজয়ের অংশীদার হচ্ছে এই সঙ্গীরা। ফলে এরা রক্ত দিয়ে এদের মাকে, পিতাকে, সন্তানকে, স্ত্রীকে চোখের পানিতে ভাসিয়ে এরা চলে গেছে বিজয়। তারা দেখে যেতে পারেনি আমাদেরকে একটা বিরাট ঋণে আবদ্ধ করে দিয়েছে। এদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে।
সেই রক্তের ঋণ কি? সে রক্তের ঋণ হচ্ছে তারা যে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিল, সেই নতুন স্বাধীনতার যে নিউ ডাইমেনশন, নতুন অভিযাত্রা যে আমরা যাত্রা শুরু করেছি, আমাদের সেই সুখী, সমৃদ্ধশালী, নিরাপদ, বৈষম্যমুক্ত একটি চমৎকার শান্তিপূর্ণ বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। এটাই হচ্ছে শহীদের রক্তের ঋণ। কি বলেন ঠিক কিনা? এই রক্তের ঋণ শোধ করার জন্য মানিকগঞ্জের সংগ্রামী বীর জনতা কি প্রস্তুত আছে? তাহলে আমি কয়েকটা কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইরা, আমরা জেল থেকে বেরিয়ে আমাদের জামাতের নেতৃত্বে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নামের বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের কাছে আমরা গেলাম। দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব আমরা দিয়েছি। আমরা বলেছি, আপনি বিলম্ব করবেন না, অবিলম্বে একটি অবাধ, গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। তিনি আমাদেরকে বললেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি এই শহীদের যে রক্তদান, মানুষের এই আত্মত্যাগ, আমি তো এখানে আসতে চাইনি, ছাত্র জনতা আমাকে দিয়েছে। আমি আমার উপর কিছু দায়িত্ব পালনের চেষ্টা করি। আমরা সেই অঙ্গীকার নিয়ে জামাত ইসলামী দেশবাসীর কাছে, আমাদের সমস্ত জনশক্তির কাছে এই মেসেজ পৌঁছেছি, আমরা সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা চেষ্টা করলাম, মাঠে নামলাম, সাথে সাথে বিদেশে পালিয়ে গেল এই খুনের মাস্টার মাইন্ড, এই গণতন্ত্রের দুশ্মন বিদেশে গেলেও ষড়যন্ত্রতা ফেলে থাকেনি, ওখানে বসেই সে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই খবর কি আপনারা রাখেন? বিপ্লবের পর তিনি পাল্টা বিপ্লবের জন্য চক্রান্ত করলেন। সেটা দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যর্থ করে কিছুদিন পর জুডিশিয়াল কু করার জন্য তারা ষড়যন্ত্র করলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের কয়েকজন বিচারপতি যারা নিজেরা শপথবদ্ধ রাজনীতিবিদ বলে পরিচয় দিল, এই দলবাজ বিচারপতিরা গোপনে হাইকোর্টে ফুল কোর্ট জাজেস মিটিং ডাকলো, গোপনে সিদ্ধান্ত করলো যে এই মিটিং করে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে আইনের দৃষ্টিতে অবৈধ ঘোষণা করবে। এই ষড়যন্ত্রের খবর আমরা যখন পেলাম, সেই দিন সকাল ৯টার আগে ছাত্র জনতা হাইকোর্ট ভবন ঘেরাও করল। এই প্রধান বিচারপতি সাহেব এই দলবাজ বিচারপতিদের পদত্যাগ না করা পর্যন্ত হাইকোর্ট আমরা ত্যাগ করব না। দেশপ্রেমিক সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র সমাজের সেই ঝুঁকিপূর্ণ আন্দোলনে প্রধান বিচারপতি সহ দলবাজ বিচারপতিরা পদত্যাগ করতে বাধ্য হল। সেই জুডিশিয়াল পুর চেষ্টাও ছাত্র জনতা দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যর্থ করে দিল। এরপরে আনসার কাণ্ড করে কাণ্ড দেখছেন তো নাকি? বাইরে ইন্টারনেট, আধুনিক তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে প্রতি মিনিটে দেশ দুনিয়ার কোথায় কি ঘটে খবর তো সবাই জানে এখন। তবুও আমি বলে যাচ্ছি, দেখেন প্রয়াস ষড়যন্ত্র কিভাবে সেটা না করছে। সে যেখানে আছে এত ষড়যন্ত্রের জায়গা, দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। আনসার কাণ্ড, এই বিদ্যুৎ বন্ধ করে দিতে, অমুক চলবে না, জনপ্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ থানায় যোগদান করে না, দেশে একটা বেকার পড়ে গেল। এর দাবি ওর দাবি 15 বছরের কোনো দাবি দেওয়া ওঠে, এখন সমস্ত দাবি এখন দেশকে অরাজকতা অস্থিতিশীল করে দুনিয়ার কাছে শেখ হাসিনা এই ষড়যন্ত্রের খুঁটি চালিয়ে প্রমাণ করতে চেষ্টা করলো যে ইউনুসের দেশ চালাতে পারবে না, আমাদের চালাবে। কিন্তু না, এই সংগ্রামী, এই আত্মত্যাগী বাংলাদেশে অত বোকা হওয়া উচিত না, নাকি বলে? বাংলাদেশের মানুষ স্বতন্ত্র পাহারায় আছে। ওনারা বিদেশ থেকে মাঝে মাঝে অডিও ভিডিও বক্তব্য ছাড়তেছে, শোনেন তো সেটা? কোনটা ভিডিও, কোনটা অডিও। আওয়ামী লীগের নেতাদের সাথে শেখ হাসিনার মিটিং শোনা যায়, তোমরা সব ঠিকঠাক থাকো, ওরা আপনি গোপনে চলে আসছে, আমরা আসছি আপনার সাথে। আপনারা টেনশন করো না, আমি তোমাদের কাছে কাছে আছি, যে কোনো সময় ঢুকে পড়ো। শুনেছেন আপনারা? শুনছেন? ঢুকে পড়ো। এই শুনি ত্রিপুরা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ওই এলাকায় গিয়ে একটা বিরাট মহাসমাবেশ হবে। এই শুনি প্রবাসী সরকার গঠন হবে। নানান কাণ্ড, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদের পুষ্টি দিল। তারা নিরাপদ নয়, দেশে সংখ্যালঘু নির্যাতন, এই সরকারের দুনিয়ার সাথে বিতর্কিত করার চেষ্টা করলো। আমরা বিপ্লবের পরে
হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে মিলিত হলাম। সব ধর্ম বর্ণের লোকেরা আমাদের দেশের সাংবিধানিক সব অধিকারে আমরা বাংলাদেশি, আমরা সব মিলেমিশে থাকবো। কোন সাম্প্রদায়িক সংঘাত দ্বন্দ্ব আমাদের হবে না। আমরা শিবির জামাতের কর্মীরা লাঠি হাতে মন্দির পাহাড় দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল। আমাদের চিফ অ্যাডভাইজার বলছেন ভারতের সমস্ত মিডিয়া বিদেশি পত্রপত্রিকা এডিটোরিয়াল পোস্ট এডিটোরিয়াল বলেছে যে শিবির জামাতকে সাম্প্রদায়িক বলা হতো, অবদান বলা হতো, তারাই যে লাঠি হাতে মন্দির পাহাড় দিয়ে প্রমাণ করেছে যে না, তারা সাম্প্রদায়িক সম্প্রীতির পথে আছে। সেই চেষ্টা তাদের ব্যর্থ করেছে। আসলে ঘুমন্ত মানুষ যখন ডুবে মরতে যায় সাগর নদীতে, বাঁচার আর কোনো ঠাঁই পায় না, তো কচুরি পাহাড় কাছে যেতে লাগি ওই ধরে বাঁচতে চায়, কিন্তু ওটা আমিও কিন্তু বুঝতে হয়, ওটা ধরে বাঁচা যায় না। এই ফ্যাসিস্ট, এবং আমি একে নতুন আরেকটা টাইটেল দিয়েছি স্যাডিস্ট। ইংরেজি শব্দ স্যাডিস্ট কথাটার অর্থ আপনারা বুঝবেন। স্যাডিস্ট হচ্ছে মানুষের দুঃখ, কষ্ট, নির্যাতন, নিষ্ঠুরতা, বর্বরতা দেখে যারা আনন্দ পায়, এদেরকে বলে স্যাডিস্ট। আপনি চিন্তা করেন, এইভাবে খুন করা, হেলিকপ্টারে মানুষ গুলি করা, হত্যার পরে লাশ পুড়িয়ে ছাই করা, হত্যার পরে লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করে আনন্দ পাওয়া, এরা কিন্তু স্যাডিস্ট। এদেরকে শুধু ফ্যাসিস্ট বললে হবে। ফ্যাসিস্ট তো কর্তৃত্বশাল, শৈল শাসক। এর সাথে আর একটা অ্যাডজেক্টিভ যোগ হয়েছে স্যাডিস্ট। সে স্যাডিস্টের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নিষ্ঠুর নির্যাতন যারা চালাতে পারে, আমাকে সাংবাদিক অনেক প্রশ্ন করেন ভাই তারা আবার নির্বাচনে আসবে, আপনারা কি চান তারা নিষিদ্ধ হয়ে যা আমাকে দাবি করতেছে, আপনারা কি বলেন? এইসব প্রশ্ন আমাকে করেন। আমিও বলছি যারা এত নিষ্ঠুর, এত বর্বর, যারা গণতন্ত্র হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, খুন করে লাশ পুড়িয়ে ছাই করেছে, দেশের মানুষকে হেলিকপ্টারে দাঁড়িয়ে গুলি করেছে, তাদেরকে দেশের মানুষ রাজনীতি করতে দেবে কিনা সে মানুষ চিন্তা করবে। আওয়ামী লীগ কি কোনো গণতান্ত্রিক শক্তি বলা যায়? আপনি গণতান্ত্রিক অধিকারের কথা বলে আপনি দেশের ভোটে দাঁড়াবেন, নির্বাচনে আসবেন, হ্যাঁ গণতান্ত্রিক অধিকার এনজয় করা, ভোগ করা অধিকার তাদের যারা দল হিসেবে গণতন্ত্র, কিন্তু আপনি দল হিসেবে ফ্যাসিস্ট, দল হিসেবে আপনারা নিষ্ঠুর নির্যাতনকারী, গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের সঙ্গে একসাথে যায় না। ফলে জনগণের উপর আমরা ছেড়ে দিয়েছি যে তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে। আমি মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের একসাথে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম। আমি জাতীয় নির্বাচনে যদি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের 5ই আগস্টের চেতনাকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধ নির্বাচন করতে পারি, তাহলে ওই ফ্যাসিবাদের রাজনৈতিক মৃত্যু দেশে নিশ্চয়ই নিশ্চিত হবে। আমার প্রিয় ভাইরা, তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করেছি। আগে আজকে ওই বিশাল কর্মী সম্মেলন থেকে বলতে চাই, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছেন, সংস্কার কার্যক্রমে হাত দিয়েছেন, রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানগুলো নষ্ট হয়ে গেছে নাকি বলে? রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গান, সমস্ত স্টেট বেসিক্যালি করাপ্ট এবং পলিটিসাইজ, দুর্নীতিগ্রস্ত এবং দলীয়করণ হয়েছে। গ্রামে বলে সর্বাঙ্গে ঘা, ওষুধ দিব কোথা, সারা গায়ে ঘা হয়ে গেছে, কোথায় ওষুধ লাগবে? রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনারা তো এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা দেশ শাসন করতে আসেননি, আপনারা এসেছেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটা ক্রেডিবল, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ একটা পার্টিসিপেটরি ইলেকশন আপনি নিশ্চিত করুন। সেটা করার জন্য যে সমস্ত অর্গানগুলো রিফর্ম করা লাগে, সংস্কার করা লাগে, ন্যূনতম সেই সংস্কারগুলো আপনি করেন। যেমন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে, ইলেকশন কমিশনকে রিফর্ম করতে হবে, জুডিশিয়ারিকে রিফর্ম করতে হবে, ব্যুরোক্রেসিকে রিফর্ম করতে হবে। এগুলো করে 5টা 6টা রিফর্ম করে আপনি খুব সর্বসময় সম্ভব হবে, একটা সময় লাগানো যাবে, আবার খুব দীর্ঘ সময় দেওয়া যাবে না। দীর্ঘ সময় দিলে আবার ওই খুনের মাস্টারমাইন্ড ষড়যন্ত্রকারী আবার সময় দিয়ে যাবে, অরাজকতা করবে। এই জন্য
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কয়েকটি রিফর্ম কমিশন করা হয়েছে। আমাদের সহ রাজনৈতিক দলকে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, পুলিশ ব্যবস্থার সংস্কার, নানান সংস্কারের প্রস্তাবনা চাওয়া হয়েছে। আমরা একের পর এক সম্মানিত দিয়ে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যে আমাদের রিফর্ম কমিশনের রিপোর্টগুলো পেশ হবে। আমরা আশা করি ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের রোডম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। নির্বাচনের রোডম্যাপ দ্রুত সংস্কার কাজ শেষ করে রোডম্যাপ ঘোষণা করুন। তারা হবে ফ্যাসিবাদের দোসররা এখনো কিন্তু রাষ্ট্রযন্ত্রের নন্দে নন্দে ঘাপটি বেড়ে বসে আছে। কি আছে কেন বলেন? আমরা যখন সচিবালয়ে যাই, ডিসি, এসপি, ইউনো, ওসি, এসআই, কোর্টে যাই, বিচারপতিদের কাছে, ম্যাজিস্ট্রেট, জজ, জাস্টিস, অনেকের সাথে কথা বলে বোঝা যায় তাদের কথা থেকে ফ্যাসিবাদের গন্ধ বেরোয় এখন। এই প্রশাসন এদেরকে ওখানে রাখবেন আর এইভাবে আবার নির্বাচন দিলে সেই 14-18 নির্বাচন হবে। কি বলেন ঠিক না? সাংবাদিকরা বলে আপনারা যে বলছেন যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই, সেই যৌক্তিক সময়ের ব্যাখ্যা কি? আমরা যে ব্যাখ্যা দিয়েছি কোনো মাস 3 ঘন্টা আমরা বেঁধে দিচ্ছি না, এই কারণে যে সংস্কারগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হবে সেটা করতে কতটুকু সময় লাগবে সরকারের যে জনবল রিফর্ম কমিশনগুলো তার স্টেক হোল্ডার যারা পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি তারা চেয়েছেন পরামর্শ দিয়ে কাজটা করতে একটু সময় লাগবে, একটু সময় লাগবে। সেই সময়টা আমাদের দিতে হবে। তারপরে যখন রিফর্ম সংস্কারের কাজগুলো শেষ হয়ে যাবে তখন আমরাই বুঝতে পারবো যে এখন দেশের প্রশাসন, পুলিশ, সচিবালয়, ডিসি, এসপি, ইউনো অবস্থা এমন হয়েছে এখন নির্বাচন দিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগরা বাধা দেবে না, ভোট দেওয়া যাবে। এটা বোঝা যাবে। আমি উদাহরণ দিয়ে বলছি, মানুষের গায়ে যখন জ্বর হয়, জ্বরে আক্রান্ত হয়, 102 কি 4 জ্বর দিলে জ্বরের মাত্রা মাপার জন্য থার্মোমিটার লাগে না? কত মাত্রিক জ্বর গা কাঁপছে, কিন্তু জ্বর যখন চলে যায় তখন অনেকে বলে যে এটা কিন্তু হাত ধরে দেখি থার্মোমিটার লাগবে না, জ্বর চলে গেলে হাত ধরলেও বোঝা যায় জ্বর নাই, তখন থার্মোমিটার লাগে না। তখন বলা যায় না তো জ্বর নাই, কিন্তু ভাতটা খাওয়া দাওয়া। আমার কথা বুঝতে পারছেন তো? প্রশাসনের যন্ত্রের জ্বর যখন চলে যাবে আমার দেশের কোটি কোটি মানুষ, আমার বৃদ্ধ বনিতা, পেশাজীবী, শ্রমিক, মেহনতি জনতা, মা বোনেরা বুঝবে যে না দেশের রাষ্ট্রযন্ত্রের গায়ে জ্বর ছিল, জ্বরটা কমে গেছে, এখন গোসল করে ভাত খাওয়া যায়। সংস্কার কাজটা কত দ্রুত করবেন তার উপরে নির্ভর করবে আবার নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন প্রস্তুত করবে কিনা। আপনি যদি একা না করে অনেকে নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছে, তারা ভোট দাও। আরে ভাই এইসব দেখে যদি আপনি ভোট দেন তাহলে তো আমাদেরই 14-18 দশা হবে। কি বলে ঠিক কিনা? এই জন্য সাংবাদিকরা বলছি যে এটা কোনো দিন মাস ঘন্টা বেঁধে দেওয়া যায় না। আপনি যদি 4 বছর সময় নেন আর এই প্রশাসন এরকম যদি থাকে সংস্কার না হয় 4 বছর হবে না, আবার 6 মাস, 8 মাস, 1 বছর যদি আমরা সব সমস্যা শেষ করতে পারেন সেটা 8 মাস, 10 মাস, বছরও কিন্তু সমস্যাটা হয়ে যেতে পারে। এই জন্য একটা মাস ঘন্টা আছে নির্ভর করছে সিচুয়েশন, পরিস্থিতি, রাষ্ট্রের পরিবেশটা কেমন হবে। 6 মাসও হতে পারে, বছরও লাগতে পারে, আবার হতে পারে যে 5 বছর হবে না। আমার কথা বুঝে আসছে? এই জন্য মেয়াদ দিয়ে বেশি মাথা করার দরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকার নতুন ইলেকশন কমিশন গঠন করেছেন। আমরা ইলেকশন কমিশনকে বলবো যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচনের প্রস্তুতি প্রশাসনের বাকি সংস্কারগুলো সম্পন্ন করুন। প্রশাসন যন্ত্রের রাষ্ট্রযন্ত্র থেকে এই জবাবক্রান্ত প্রশাসনকে আপনি জবাবমুক্ত করুন, সংক্রামণমুক্ত করুন, দলীয় মুক্ত করুন, দুর্নীতি থেকে মুক্ত করুন। তখন জনগণই বলবে দিস ইজ দ্য প্রপার টাইম টু ইলেকশন, নির্বাচনের উপযুক্ত সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে রাজি আছি। কি বলে? তবে আমার মনে হয় রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, পত্রিকার ভাষা, দেয়ালের ভাষা ডক্টর ইউনূস সাহেব করতেছেন, আপনিও বোঝেন, আন্তর্জাতিকভাবে সারা দুনিয়াব্যাপী আপনি স্বনাম খ্যাত আছেন। আপনি এই ফ্যাসিবাদের রক্তের সুগন্ধ করে
ছাত্র জনতার আমন্ত্রণে এসে আপনি চেয়ারে বসেছেন। আশা করি এই রক্তের ঋণ আপনি শোধ করবেন। অবাধ নির্বাচনে নতুন কোনো ফ্যাসিবাদ উত্থান এই পরিবেশ আপনি সৃষ্টি করতে দেবেন না। আমি সাংবাদিক বন্ধু দেশপ্রেমিক সকল জনগণের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা জাতীয়তার মধ্য দিয়ে আমরা একটি অবাধ নির্বাচনের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করতে থাকি। খুব লম্বা সময় নয়, খুব শর্ট নয়, মধ্যবর্তী অল্প একটা সময় গেলে যেন